আজকের আমাদের আলোচ্য বিষয় জিরান্ড ও পার্টিসিপল। জিরান্ড ও পার্টিসিপল এই দুটো টপিক ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নানান কারণেই এটা গুরুত্বপূর্ণ। যারা এই ল্যাঙ্গুয়েজটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভালো করে শেখার চেষ্টা করছো, যারা শুরু করেছো, গ্রামার পার্টটা প্রথম দিকে করছো, বিগিনার্স, তাদের ক্ষেত্রে এটা প্রথম দিকে একটু অসুবিধাজনক বা একটু কঠিন মনে হলেও একটু ভালো করে দেখলেই, বারবার দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর যারা অ্যাডভান্স লার্নার্স, তাদের ক্ষেত্রে তো জিরান্ড এবং পার্টিসিপলের ধারণা খুব ক্লিয়ার থাকাটা ভীষণ 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 প্রয়োজন। বিশেষ করে যারা ধরো তোমরা বিসিএসের মেইনস অ্যাপিয়ার করবে, তাদের ক্ষেত্রে যে রাইটিং স্কিল তোমাকে যে লিখতে হবে, লেটার লিখতে হবে, রিপোর্ট লিখতে হবে, প্রেসি লিখতে হবে, তাতে প্রশ্নের প্রয়োজন অনুযায়ী তোমার মাথায় যে বাংলা একটা বাক্য আছে যেটাকে তুমি ইনস্ট্যান্ট ইংরেজিতে লিখবে, এই ধরনের বাক্য লিখতে গেলে প্রায়শই পার্টিসিপল ভীষণ প্রয়োজন হয়ে দেখা দেয়। সঙ্গে প্রয়োজন হয় জিরান্ডের সেন্সটা। ফলে রাইটিং স্কিলের ক্ষেত্রে যেমন প্রয়োজন, পাশাপাশি সরাসরি প্রিলিমিনারি লেভেলের যে এমসিকিউ প্যাটার্নের কোয়েশ্চেন্স রয়েছে, সেই ধরনের প্রশ্ন করার ক্ষেত্রেও কিন্তু জিরান্ড এবং পার্টিসিপল প্রয়োজন। অনেক ক্ষেত্রে সরাসরি জিরান্ড দিয়ে বা পার্টিসিপল দিয়ে প্রশ্ন আসে পরীক্ষায়। আবার অনেক ক্ষেত্রে একটা প্রশ্নের এক্স্যাক্ট মানে বোঝার উপর অনেক সময় তার উত্তরটা পারাটা নির্ভর করে। এবং এই এক্স্যাক্ট মানে বুঝতে গেলে যদি জিরান্ডের সেন্সটা বা পার্টিসিপলের সেন্সটা আমাদের একদম ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু মানেটা, প্রশ্নের মানেটা অন্যরকম মনে হতে থাকে পরীক্ষার হলে। ফলে ন্যাচারালি তখন উত্তরটাও ভুল হয়ে যায়। তাই এই নানান কারণেই কিন্তু আমাদের জিরান্ড ও পার্টিসিপল খুব ভালো করে বোঝা দরকার। আজকে আমরা এই বিষয়ের উপর ক্লাস করব। যদি পাশাপাশি রেখে জিরান্ড ও পার্টিসিপল বুঝতে পারলেই ভালো। আমরা প্রথমে জিরান্ডটা বুঝবো, তারপরে পার্টিসিপলটায় যাব। যদি একটা ভিডিওতে করা সম্ভব হয় ভালো, না হলে আমাদের আর একটা ভিডিও লাগবে। তো আমরা দেখো এখানে চারটে প্রশ্ন, চারটে সেন্টেন্স আমি লিখে রেখেছি এই বিষয়টা বোঝার জন্য। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। এই চারটে প্রশ্ন কিন্তু জিরান্ড এবং পার্টিসিপল রিলেটেড। প্রথম যে প্রশ্নটা রয়েছে তোমাদের জানার জন্য বলছি, এই প্রশ্নটা কিন্তু বিসিএসে এসেছে 15 সালে, 2015 সালে বিসিএসের কোয়েশ্চেন এটা। দ্বিতীয় যেটা রয়েছে এটাও কিন্তু বিসিএসে এসেছে 2016 সালের কোয়েশ্চেন। তৃতীয় যে কোয়েশ্চেনটা, এটাও বিসিএসের কোয়েশ্চেন। এটা 18 সালে বিসিএসে এসেছে। চতুর্থ যে কোয়েশ্চেনটা রয়েছে, এটা একটা এরার কারেকশনের প্রশ্ন। প্রশ্নটা অন্যভাবেও আসতে পারে, এই ধারণাটা আমাদের দরকার, সেই জন্য আমি লিখেছি। তাহলে এরকম সরাসরি কোনো প্রশ্ন আমার জিরান্ড এবং পার্টিসিপল থেকে আসতে পারে, বিসিএসে আসতে পারে, পিএসসির অন্য যে কোনো পরীক্ষায় আসতে পারে, এসএসসির কোনো পরীক্ষায় আসতে পারে। আবার অন্য যে প্রয়োজনটা আছে তো বললামই। যদি প্রথম প্রশ্নটা আমরা দেখি যে মেরি ড্যাশ উই ওয়্যার ফ্রিড ফ্রম অ্যাংজাইটি, বিসিএসের 15 সালের প্রশ্ন, এর উত্তরটা কোনটা হবে? আমরা কিন্তু এখানে দেখতে পাবো যে এর উত্তর হবে হ্যাভিং অ্যারাইভড, মেরি হ্যাভিং অ্যারাইভড উই ওয়্যার ফ্রিড ফ্রম অ্যাংজাইটি। দ্বিতীয়টা কি হবে? দ্বিতীয়টা হবে ক্রিকিং, দ্য ক্রিকিং ডোর অ্যাওয়েকেন দ্য ডগ। এটা খুব সোজা প্রশ্ন। ক্রিকিংটার মানে জানলেই, ক্যাঁচকোচ করে যে আওয়াজ করছে দরজা, সেটা জানলেই পারা যায়, কিন্তু এটা সরাসরি প্রশ্নটা এসেছিল। 3 নম্বরটা কি হবে? এক্সাইটেড, অর্থাৎ এক্সাইটেড অ্যাবাউট ডিনার জন র্যান দ্য হোল ওয়ে হোম, বিসিএসের 18-এ এসেছিল। আবার 4 নম্বরটা কি আছে? আই হোপ ইউ উইল এক্সকিউজ মি লিভিং আর্লি। এক্ষেত্রে এ, বি, সি আর নো এরার ডি, এই বাক্যটায় কোনো এরার আছে না নেই? তোমাদের কি মনে হচ্ছে? বাক্যটায় কি কোনো এরার আছে না নেই?
বা যদি এরার থাকে তাহলে এরারটা কোথায় আছে? হ্যাঁ, এই বাক্যটায় কিন্তু এরার আছে। এরারটা কোথায়? এই যে মি লেখা রয়েছে, এটা হবে না। সি পার্টে এরারটা রয়েছে। এখানে কি হবে? এখানে হবে মাই লিভিং আর্লি। এখন প্রশ্নটা হচ্ছে কেন এখানে মি হবে না, কেন মাই লিভিং আর্লি হবে? কেন এই প্রথম 1 নম্বর কোয়েশ্চেনটার ক্ষেত্রে হ্যাভিং অ্যারাইভড হলো, কেন বিং অ্যারাইভড কেন হলো না? এটা তো মনের মধ্যে প্রশ্ন। কেন ক্রিকিং হলো? এটা যদিও সহজ, মানেটা জানলেই পারা যায়। বা তারপরটার ক্ষেত্রে কেন এক্সাইটেড হলো? এই যে সমস্ত কেন হলো, বা এ ধরনের বাক্যের আর অন্যগুলো জায়গায় কোনটা কেন কিভাবে হবে, এই ব্যাপারটা বোঝার জন্যই আমাদের জিরান্ড এবং পার্টিসিপল খুব ভালো করে বুঝতে হবে। প্রথম 3টে প্রশ্ন পার্টিসিপল রিলেটেড, 4 নম্বরটা জিরান্ড রিলেটেড প্রশ্ন। আবার আমরা এরপরে দেখব যে জিরান্ড এবং পার্টিসিপল বহু ক্ষেত্রে দেখতে একই রকম, তাই অনেক সময় গুলিয়ে যায়। তাই সামগ্রিকভাবে আমাদের বিষয়টা বুঝতে হবে। কেমন? তাহলে আমরা প্রথমে দেখব জিরান্ডটাকে। আমরা আজকে প্রথমে জিরান্ডটাকে দেখব, জিরান্ডটাকে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, আমি তাহলে মুছে দিচ্ছি। তাহলে জিরান্ড কাকে বলে? হোয়াট ইজ আ জিরান্ড? A gerund is a double part of speech, a verb and a noun combined. কিরকম অদ্ভুত লাগছে না শুনতে? Double part of speech. A gerund is that form of a verb which ends in ing and has the force of a noun and a verb which ends in ing. ঠিক আছে, এটা বলেছেন কিন্তু নেসফিল্ড, এটা বলছেন রেনান মার্টিন। এটা খেয়াল করতে হবে। Though it finally acts like a নাউন, শেষ পর্যন্ত এটা একটা নাউনের মতোই কাজ করে। এটাকে খুব গুরুত্ব দিয়ে মাথায় রাখতে হবে। আর আমাদের কি মাথায় রাখতে হবে? তাহলে জিরান্ডটা কি? জিরান্ডটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, এটাই হচ্ছে কিন্তু জিরান্ড। কেমন? গ্রামাটিক্যাল ব্যাখ্যার দিকটাতে আমি আর যাচ্ছি না। আমি এবার চলে যাব যে এই জিরান্ড কতভাবে ব্যবহৃত হতে পারে আর বাক্যে। কেমন? তাহলে আমরা এবার সেইটা দেখব। খালি এটা মাথায় রাখতে হবে, ভার্ব প্লাস আইএনজি এবং ইট ফাইনালি অ্যাক্টস লাইক আ নাউন, একটা নাউনের মতো করে। যদিও এটা কিন্তু ডাবল পার্টস অফ স্পিচ। আমরা জানি যে বিভিন্ন রকম 8 রকম পার্টস অফ স্পিচ হয়, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ। কিন্তু এটার একটার মধ্যে দুটোর ফোর্স কাজ করছে, তাই তার কিছু বিশেষত্ব রয়েছে। সেই বিশেষত্বগুলো কিন্তু আমাদের বুঝে পড়তে হবে। কেমন? তাহলে আমরা দেখে নেব এবার কতভাবে বাক্যে ব্যবহৃত হতে পারে। মুছে দিচ্ছি। তাহলে আমরা এখন দেখব যে জিরান্ড কতভাবে বাক্যে ব্যবহৃত হতে পারে। এখন আমি আগেই বললাম যে জিরান্ড কি? হ্যাভিং দ্য ফোর্স অফ বোথ আ নাউন অ্যান্ড আ ভার্ব। একটা ভার্ব এবং একটা নাউন দুটোরই ফোর্স এর মধ্যে কিন্তু কাজ করছে। কেমন? ভার্ব প্লাস আইএনজি জিনিসটা, এবং শেষ পর্যন্ত ইট অ্যাক্টস লাইক আ নাউন, শেষ পর্যন্ত নাউনের মতো কাজ করবে। এখন নাউন একটা বাক্যে কীভাবে কাজ করে সেটা যদি আমরা খুব পরিষ্কার করে জানি, তাহলে আমরা বুঝতে পারবো কিন্তু যে জিরান্ড কীভাবে বাক্যে কাজ করবে, তাই না? তা নাউন কীভাবে কাজ করে? নাউন একটা বাক্যের সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে, এরকম নানানভাবে নাউন ব্যবহৃত হতে পারে। তাহলে আমরা এবার দেখি যে এই বাক্যগুলোতে জিরান্ড কোনগুলো এবং সেটা কিভাবে বাক্যে ব্যবহৃত হয়েছে। কেমন? বিষয়টা কিন্তু খুব মজার। জিনিসটা ভার্ব প্লাস আইএনজি, একটা ভার্ব থেকে গঠিত একটা শব্দ, কিন্তু কাজ করছে নাউনের মতো। তার মানে দুটো পার্ট অফ স্পিচের ফোর্স কাজ করছে। এই জন্যই এটা একটা বিশেষ জিনিস, বিশেষ ধরনের শব্দ ইংরেজি ভাষায়, খুব ভালো করে বুঝতে হবে। প্রথম বাক্যে কি দেখছি? সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। এই বাক্যে সুইমিং এটা কী করছে? এটা তো ভার্ব আমরা দেখতে পাচ্ছি, ভার্বের সাবজেক্ট হয়েছে, তাই না? ট্রাভেলিং ক্যান বি এক্সপেন্সিভ, ট্রাভেলিংটা কি? এই বাক্যের সাবজেক্ট, আমরা সহজেই বুঝতে পারছি, তাই না? তাহলে এটা কিভাবে কাজ করলো? এটা কিন্তু কাজ করলো যে সাবজেক্ট অফ আ ভার্ব, তাই না? সাবজেক্ট অফ আ ভার্ব, এই বাক্য দুটো কাজ করছে। তাহলে জিরান্ড তার একটা কাজ কি? সাবজেক্ট অফ আ
ভার্ব সে কিন্তু ব্যবহৃত হচ্ছে। কেমন? 2 নম্বর আমরা কি দেখছি যে এখানে অঞ্জন লাভস টেলিং স্টোরিজ। অঞ্জন লাভসটা ভার্ব। যদি আমরা এই লাভসকে হোয়াট বা হুম দিয়ে কোয়েশ্চেন করি, কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, তাহলে আমরা অবজেক্ট পাবো। অঞ্জন লাভস হোয়াট? টেলিং স্টোরিজ। তাহলে এই টেলিংটা কি হয়ে গেল? এটা হয়ে গেল অবজেক্ট। ঠিক আছে, তাহলে এই টেলিং যেটা কিনা একটা টেল ভার্ব থেকে গঠিত হয়েছে আইএনজি যুক্ত হয়ে, সেটা কিভাবে কাজ করলো? এই বাক্যটাতে এই লাভ ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে। উই এনজয়, আমরা উপভোগ করি। কি উপভোগ করি? আমরা ট্রাভেলিং। আমরা যদি হোয়াট দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা কিন্তু পাবো ট্রাভেলিং, তাই না? আমরা ঘুরে বেড়ানো, ভ্রমণ করা আমরা উপভোগ করি। তাহলে এটা কি হচ্ছে? অবজেক্ট অফ আ ভার্ব। তাহলে জিরান্ডের আরেকটা কাজ কি? অবজেক্ট অফ আ ভার্ব। তাহলে কিন্তু জিরান্ড ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, এবার আমরা এই প্রশ্নটায় যাই, মানে এই বাক্যটায় যাই। রঞ্জনস হবি ইজ পেইন্টিং। রঞ্জনের হবি কি না? পেইন্টিং। তাহলে এই যে পেইন্টিং, এই শব্দটা পেইন্ট ভার্ব থেকে তৈরি হয়েছে, এটা কিভাবে কাজ করছে এই বাক্যে? এটা তো ভার্ব আমরা দেখতে পাচ্ছি। আসলে যেটা রঞ্জনের হবি সেটাই তো পেইন্টিং, তাই না? তাহলে এই পার্টটা সম্পর্কে একটা কমপ্লিমেন্ট দিচ্ছে, তার সম্পর্কে আরও অতিরিক্ত কিছু মানে, অর্থ বা ভাব প্রকাশ করছে এই শব্দটা। তাই এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট। কেমন? তাই এটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ আ ভার্ব। হিজ কনস্ট্যান্ট হ্যাবিট ওয়াজ কি? স্লিপিং। সে কী করতো? তাহলে হিজ কনস্ট্যান্ট হ্যাবিট, এই পুরো কথাটার একটা অতিরিক্ত মানে এটাকেই ইন্ডিকেট করছে, কিন্তু সেটা হচ্ছে স্লিপিং। তাই এটাও হচ্ছে কমপ্লিমেন্ট অফ আ ভার্ব। কেমন? তাহলে তাহলে এটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ আ ভার্ব। কমপ্লিমেন্ট অফ আ ভার্ব। কেমন? তাহলে এটা হচ্ছে 3 নম্বর ব্যবহার। এইবার তারপরে আমরা কি দেখছি? সুরঞ্জন ওয়াজ টায়ার্ড অফ, এই ওয়াজের আবার এটা একটু হয়ে গেছে, মুছে গেছিলো হাত লেগে। সুরঞ্জন ওয়াজ টায়ার্ড অফ ওয়াকিং ফর আ লং টাইম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভার্ব প্লাস আইএনজি কিন্তু বসেছে। সুরঞ্জন ওয়াজ টায়ার্ড অফ ওয়াকিং। এখানে অফটা কি? অফটা একটা প্রিপোজিশন তো নাকি, তাই না? তাহলে সুরঞ্জন ওয়াজ টায়ার্ড অফ হোয়াট? সুরঞ্জন কি করে টায়ার্ড? ওয়াকিং। তাহলে এই যে অফ একটা প্রিপোজিশন, এই প্রিপোজিশনকে যদি আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করি তাহলে উত্তরটা পাচ্ছি ওয়াকিং। তার মানে এটা হচ্ছে প্রিপোজিশনটার অবজেক্ট। তোমাদের যদি অনেকেরই ধারণা আছে যে অবজেক্ট শুধু বোধহয় ভার্বেরই হয়, তা না, প্রিপোজিশনেরও অবজেক্ট হয়, সেটা কিন্তু আমরা এখানেই দেখতে পাচ্ছি। কেমন? তাহলে এটা হচ্ছে অবজেক্ট অফ আ প্রিপোজিশন। শি ইজ ফন্ড অফ রিডিং স্টোরি বুকস। এখানে আমরা রিডিং একটা দেখতে পাচ্ছি, ভার্ব প্লাস আইএনজির একটা জিরান্ড। আবার সেই আমরা একটা প্রিপোজিশন দেখতে পাচ্ছি। তাহলে এই প্রিপোজিশনটার শি ইজ ফন্ড অফ হোয়াট? রিডিং স্টোরি বুকস। তাহলে এটাও কিন্তু হচ্ছে অবজেক্ট অফ আ প্রিপোজিশন। তাহলে এভাবেও কিন্তু জিরান্ড ব্যবহৃত হচ্ছে। তাহলে কীভাবে হচ্ছে? অবজেক্ট অফ আ প্রিপোজিশন। কেমন? এই যে অবজেক্ট অফ আ প্রিপোজিশন, এরকম কিন্তু প্রচুর ব্যবহার আছে জিরান্ডের, এবং আমরা কিন্তু প্রায়ই এই ধরনের বাক্য আমরা দেখতে পাই বা আমরা লিখি, কিন্তু তার গ্রামাটিক্যাল ব্যাপারটা কিন্তু অনেক সময় জানি না যে এটা একটা জিরান্ড হিসেবে আমরা ইউজ করছি। অনেকে সেন্স থেকে করে ফেলে। ফন্ড অফ বলে এই বাক্যটা খুব যেহেতু ইজি গোয়িং বাক্য একটা, বা আমরা প্রচুর শুনে থাকি, ছট করে চলে আসতে পারে, কিন্তু রুলটা জানা থাকলে তাহলে আমরা এরকম একটা প্রিপোজিশনের পর কি বসবে জিরান্ডিয়াল ফর্মটা, তাহলে কিন্তু আমরা লিখতে পারবো। কেমন? তাই রুলটা আমাদের ভালো করে বোঝা দরকার। তো এই 4টে হচ্ছে জিরান্ডের যে ব্যবহার, তার প্রধান ব্যবহারগুলো।
এছাড়াও আরেকটুখানি আর একটা ব্যবহার রয়েছে। এবং তারপর আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে জিরান্ডের ক্ষেত্রে দুই একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখতে হবে। ওই যে আমরা শুরুতে দেখেছিলাম না যে এরারের ব্যাপারটা কেন আসছে, জিরান্ডের যে বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা মাথায় রাখার সেটা আমি বলছি। আমি এটা মুছে দিয়ে নিই, এই পার্টটা হয়ে গেল আমাদের। আবার আমরা দেখব জিরান্ডের আর এক রকমের ব্যবহার আছে, সেটাকে আমরা বলছি কম্পাউন্ড নাউন হিসেবে। কম্পাউন্ড মানে দুটো নাউন যুক্ত হয়ে একটা মানে দাঁড়াচ্ছে। যেমন আমরা দেখছি ফ্লাইং ডিস্ক, খেলে না ফ্লাইং ডিস্ক, আগে ওই কমপ্ল্যান টমপ্ল্যানের সঙ্গে দিত, আমাদের ছোটোবেলায় খেলেছি আমরা। ফ্লাইং ডিস্ক, ফ্লাইং একটা শব্দ, ডিস্ক একটা শব্দ, এটাও একটা নাউন এটাও একটা নাউন, দুটো নাউন যুক্ত হয়ে একটা বিশেষ ধরনের বস্তুকে বোঝাচ্ছে। ফ্রাইং প্যান আমরা জানি রান্নায় ব্যবহৃত হয়, এটা একটা ভার্ব প্লাস আইএনজি, তার সঙ্গে একটা নাউন, দুটো নাউন যুক্ত হয়ে একটা বিশেষ অর্থযুক্ত বস্তুকে বোঝাচ্ছে। ওয়াকিং স্টিক তো খুবই বহুল ব্যবহৃত। তাহলে এগুলো কি, এগুলোকে আমরা বলছি কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন কেমন? তাহলে জিরান্ডের হচ্ছে এই 5 রকমের কিন্তু ব্যবহার। যেহেতু আমরা আগেই দেখেছি জিরান্ড হচ্ছে অ্যাক্টস লাইক আ নাউন, শেষ পর্যন্ত একটা নাউনের মতো কাজ করে, তাই এটা হচ্ছে কিন্তু এই 5 নম্বরটা হচ্ছে তার আর একটা ব্যবহার। এই 5 রকমের ব্যবহার রয়েছে। একটা কথা বলা দরকার যে এই যে বলছি আমরা শেষ পর্যন্ত নাউনের মতো কাজ করে আর পুরোপুরি নাউন, দুটো কিন্তু এক নয়। অনেক জায়গায় অনেক বইতে বা তোমরা অন্য কোনো ইউটিউব চ্যানেলেও দেখতে পারো এটাকে একটা কমপ্লিট নাউন হিসেবে বলা হয়েছে, সেটা কিন্তু গ্রামারিয়ানরা বলছেন না, সেটা কিন্তু ভুল হবে। এটার মধ্যে দুটোরই ফোর্স রয়েছে, তাই এটার বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। যদি আমরা শুধু পুরোপুরি একটা নাউন বলি, অর্থাৎ একটা ভার্বাল নাউন, ভার্ব থেকে গঠিত যে নাউন সেটা ভার্বাল নাউন, কিন্তু ভার্ব প্লাস আইএনজি হচ্ছে, তাই ভার্ব থেকে গঠিত নাউন ভার্বাল নাউন। কিন্তু ভার্বাল নাউনের একটা অন্য একটা বৈশিষ্ট্য রয়েছে, যেটা শুধুই নাউন অ্যান্ড নাথিং এলস, অন্য কিছু নয়। যদি শুধুমাত্র একটা ভার্বাল নাউন হিসেবে কোনো একটা ভার্ব প্লাস আইএনজি ব্যবহৃত হয়, তাহলে মনে রাখতে হবে তার আগে দা বসবে এবং সেই ভার্ব প্লাস আইএনজিটার পরে অফ বা ইন বসবে। কি বললাম? যদি আমরা বলি যে আমরা এর আগের বাক্যে দেখছিলাম যে টেলিং স্টোরিজ, অঞ্জন গল্প বলতে পছন্দ করে বা আমি কোনো বই পড়তে পছন্দ করি, আমাকে কিন্তু বলতে হবে যদি ভার্বাল নাউন হিসেবে আমি ব্যবহার করি যে তাহলে আই লাভ বা লাইক দ্য রিডিং অফ স্টোরি বুকস। যদি আই লাভ দ্য রিডিং অফ স্টোরি বুকস আমি বলি, এখানে আমি লিখছি আই লাভ দ্য রিডিং অফ স্টোরি বুকস, বা আই লাইক দ্য রিডিং অফ হিস্ট্রি আমি যদি বলি আমি ইতিহাস পড়তে পছন্দ করি, তাহলে কিন্তু মনে রাখতে হবে এই যে রিডিংটা এটা কিন্তু শুধু একটা ভার্বাল নাউন, এটা জিরান নয়। এর আগে দা আছে, পরে অফ আছে, কোনো বিশেষ বাক্যে অফের জায়গায় ইনও হতে পারে। ফলে এই পয়েন্টটা আমাদের মাথায় রাখতে হবে। তাই বারবার করে বলছি অ্যাক্টস লাইক আ নাউন, এটাও একটা মাথায় রাখার বিষয় জিরান সংক্রান্ত। যদি কোনো বিশেষ বাক্যে এরকম কোনো প্রশ্ন আসে তাহলে এই পয়েন্টটা মাথায় রাখতে হবে, নাহলে সাধারণভাবে অতটা প্রয়োজন হয় না। আর যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা এখানে নোট করব, এখানে আমি 3টে বাক্য লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ যে বাক্যটা আমরা একদম প্রথমে এরারের ক্ষেত্রে দিয়েছিলাম, আই হোপ ইউ উইল এক্সকিউজ, আমি বলেছিলাম যে মি হবে না মাই হবে, তাই না? মাই লিভিং আর্লি, কেন? মি লিখলে এটা কাটা হবে, তাই না? এখানে কি করব? আচ্ছা, এটার ক্ষেত্রে আগে রুলটা বলি। রুলটা হচ্ছে যে
এটা যখন লিভিংটা তো জিরান্ড, জিরান্ডের ক্ষেত্রে যেহেতু এটা শেষ পর্যন্ত একটা নাউনের মতো কাজ করে, তাই তার আগে যদি কোনো নাউন বা প্রোনাউন বসে তার আগে, তাহলে সেই নাউন বা প্রোনাউনের পজিটিভ কেস হয়। এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। এটা অবজেক্টিভ কেস মিটা প্রোনাউনের হবে না। যেহেতু এটা শেষ পর্যন্ত একটা নাউনের মতো কাজ করে, তাই তার আগে যদি কোনো নাউন বা প্রোনাউন, এক্সকিউজ মাই লিভিং আর্লি বা এক্সকিউজ কোনো ক্ষেত্রে অঞ্জনস যদি কোনো নাউন থাকতো, অঞ্জনস লিভিং আর্লি আমরা বলতে পারতাম, তাহলে পজিটিভ কেস হবে কিন্তু। এবং সেই একই কারণে আই আস্ক দ্য ফেভার অফ কী হবে, ইয়র গ্রান্টিং মাই প্রেয়ার। আমাদের লেটারে এরকম লিখতে হয় না, লিখতে হবে তো নাকি, এরকম প্রয়োজন হয়, আই আস্ক দ্য ফেভার অফ ইয়োর গ্রান্টিং মাই প্রেয়ার, এটার একটা পজিটিভ কেস হয়েছে। রঞ্জন ইনসিস্টেড অন হিজ বিং প্রেজেন্ট অ্যাট দ্য রেল স্টেশন। রঞ্জন জোরাজুরি করেছিল তার রেল স্টেশনে উপস্থিত থাকার ব্যাপারে। তাহলে এই যে বিষয়টা কি বললাম আমরা, তাহলে পয়েন্টটা কি, যে জিরান্ডের আগে, এটা জিরান্ড, এটা জিরান্ড, এটা জিরান্ড, তার আগে যদি কি হবে, কোনো নাউন বা প্রোনাউন থাকে তার পজিটিভ কেস হবে। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ রুল, এটা মাথায় রাখতে হবে। রাইটিংয়ের ক্ষেত্রে লাগবে, বা এরার কারেকশন হতে পারে পিএসসির কোনো পরীক্ষায়, এসএসসির কোনো পরীক্ষায়, মিসলেনিয়াসে বা অন্য যে কোনো পরীক্ষায় যদি দেয়, বা আমাদের একটা সঠিক বাক্য যে কোনো জায়গায় লেখার জন্য কিন্তু এটা প্রয়োজন হতে পারে। তাহলে এই রুলটা আমরা মাথায় রাখবো। আর একদম এক্স্যাক্ট পুরোপুরি যে ভার্বাল নাউনের থেকে একটু আলাদা জিরান্ড, এটাকে আমরা মাথায় রাখবো। কেমন? এই হচ্ছে জিরান্ড সংক্রান্ত যা যা বলার, ঠিক আছে? তাহলে আমাদের জিরান্ড অংশটা হয়ে গেল। আমি ভেবেছিলাম, শুরুতে খানিকটা বলছিলাম যে পাশাপাশি রেখে বোঝানোর জন্য ভেবেছিলাম একটা ভিডিওর মধ্যেই আমি বুঝিয়ে দিতে পারবো, কিন্তু দেখতে পাচ্ছি যে অনেকটা সময় হয়ে গেছে। তাই আমাদের জিরান্ড পার্টটা এই ভিডিওতে আমরা দেখলাম, ঠিক এর পরের ভিডিওটাতেই আমরা পার্টিসিপলটা দেখব আলাদা করে, তাহলে আমাদের আরও ভালো হবে। কেমন? ঠিক আছে।